স্টুডেন্টস, আজকের ক্লাস ইলেকট্রিক ফিল্ড আমরা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কি করে বের কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন কথার অর্থ কি? মানে এর আগের দিন আমরা কি দেখলাম যে আমরা বিন্দু আধানের কথা দেখলাম। মানে যদি বিন্দু আধান থাকে, এখানে ধরলাম প্লাস কিউ আধান আছে, তাহলে এখানে আর দূরত্বে আমি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারছি। তো ইলেকট্রিক ফিল্ডটার ভ্যালু কি? E ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। আর ডিরেকশন কি হয়ে যাবে, যেহেতু এটা পজিটিভ আছে বাইরের দিকে, এটাকে বলছি আমরা বিন্দু আধান। কারণ একটা বিন্দু নিয়ে কাজ করছে, এটা বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড। কিন্তু কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস কথার অর্থ কন্টিনিউয়াস মানে হচ্ছে ধরলাম আমি একটা তার নিলাম, তাহলে এটা তো অসংখ্য বিন্দু আধানের সমষ্টি। বা আমি ধরলাম একটা চাকতি নিলাম, তাহলে এটা অসংখ্য বিন্দু আধানের সমষ্টি। বা আমি ধরলাম এখানে একটা গোলক নিলাম, তাহলে এটাও তো অসংখ্য বিন্দু আধানের সমষ্টি। তাহলে এই ধরনের যেগুলো আধান বন্টিত থাকে এগুলো ক্ষেত্রের উপর, এটা আমরা 1D, এটা 1D, এটা 2D, যেহেতু ক্ষেত্রফল, এটা 3D, আয়তন 3D আছে। ঠিক আছে, তাহলে 1D 2D 3D এই যে বিভিন্ন টাইপের আমি ডাইমেনশনের আমি ক্ষেত্র প্রস্তুত করছি বিভিন্ন ক্ষেত্রের জন্য, যে আধান কিভাবে বন্টিত আছে, তো তার জন্য আমি কিভাবে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারবো সেটা নিয়ে আমাদের আজকে। তো দেখে নেওয়া যাক প্রথম থেকে যে কি কি থিওরিটিক্যাল প্রবলেমগুলো হচ্ছে। স্টুডেন্টস, আজকের ক্লাস ইলেকট্রিক ফিল্ড আমরা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কি করে বের কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন কথার অর্থ কি? মানে এর আগের দিন আমরা কি দেখলাম যে আমরা বিন্দু আধানের কথা দেখলাম। মানে যদি বিন্দু আধান থাকে, এখানে ধরলাম প্লাস কিউ আধান আছে, তাহলে এখানে আর দূরত্বে আমি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারছি। তো ইলেকট্রিক ফিল্ডটার ভ্যালু কি? E ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। আর ডিরেকশন কি হয়ে যাবে, যেহেতু এটা পজিটিভ আছে বাইরের দিকে, এটাকে বলছি আমরা বিন্দু আধান। কারণ একটা বিন্দু নিয়ে কাজ করছে, এটা বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড। কিন্তু কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস কথার অর্থ কন্টিনিউয়াস মানে হচ্ছে ধরলাম আমি একটা তার নিলাম, তাহলে এটা তো অসংখ্য বিন্দু আধানের সমষ্টি। বা আমি ধরলাম একটা চাকতি নিলাম, তাহলে এটা অসংখ্য বিন্দু আধানের সমষ্টি। বা আমি ধরলাম এখানে একটা গোলক নিলাম, তাহলে এটাও তো অসংখ্য বিন্দু আধানের সমষ্টি। তাহলে এই ধরনের যেগুলো আধান বন্টিত থাকে এগুলো ক্ষেত্রের উপর, এটা আমরা 1D, এটা 1D, এটা 2D, যেহেতু ক্ষেত্রফল, এটা 3D, আয়তন 3D আছে। ঠিক আছে, তাহলে 1D 2D 3D এই যে বিভিন্ন টাইপের আমি ডাইমেনশনের আমি ক্ষেত্র প্রস্তুত করছি বিভিন্ন ক্ষেত্রের জন্য, যে আধান কিভাবে বন্টিত আছে, তো তার জন্য আমি কিভাবে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারবো সেটা নিয়ে আমাদের আজকে। তো দেখে নেওয়া যাক প্রথম থেকে যে কি কি থিওরিটিক্যাল প্রবলেমগুলো হচ্ছে। একটা যদি তার হয়, এটা তারটা ধরলাম এল দৈর্ঘ্যের একটা তার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এল, আর তারের আধান হচ্ছে মোট আধান হচ্ছে তারের কিউ। তাহলে এখান থেকে বুঝে যাচ্ছে যে এল যদি মোট দৈর্ঘ্য হয় আর কিউ যদি মোট আধান হয়, তাহলে রৈখিক আধান ঘনত্ব বা লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যাম্ডা ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এল। এটা প্রথম কথা দেখেছিস। তো এইটা এই তারের জন্য যদি বললো তারের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এই পুরো তারটাই কি ছোট ছোট আধানের বিন্দু আধানের সমষ্টি, তাহলে আমি বিন্দু আধান ধরতেই পারি না এটাকে। তাহলে এটার ক্ষেত্রে আমার সেই কিন্তু একটু আগে যেটা বললাম যে আমার এই ল্যামডা ইউজফুল, যদি যেহেতু এখানে ওয়ান ডাইমেনশনাল কাজ করছি, তার জন্য ল্যামডা, যে টু ডাইমেনশনাল সারফেসে সিগমা ক্ষেত্রফল, আর থ্রি ডাইমেনশনাল তখন পেতাম রো। তাহলে বিভিন্ন ভাবে আমরা ইউজ করব। তাহলে যেহেতু এটা তারের ক্ষেত্রে হচ্ছে ল্যামডা ব্যবহারটা করব, তাহলে দেখি এটার জন্য কত হতে পারে। তাহলে এই প্রবলেম গুলো করার জন্য ছোট্ট একটা সেকশন নেব, এত ছোট সেকশন যেটা আমরা ক্যালকুলাসের ক্ষেত্রে দেখি খুব ছোট্ট রিজিয়ন নিই। যদি আমরা এক্স ভ্যারিয়েবল কথা দিই ডিএক্স নিই, মানে খুব ছোট পরিমাণ কোনো জিনিস, এখানে ছোট্ট সেকশন নিলাম তারে, এটা ধরলাম আমার মূল বিন্দু ও। ঠিক আছে, আর এটা আর দূরত্বে না ধরে এক্স দূরত্বে হলে তোমাদের সুবিধা হয়ে যাবে, কারণ যেহেতু মূল বিন্দু ও, এটা এক্স অ্যাক্সিস, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে y দূরত্বে আমি ছোট্ট সেকশনটা নিয়ে, ছোট্ট সেকশনের দৈর্ঘ্য ধরছি dy, ছোট্ট সেকশনের দৈর্ঘ্যটা ধরলাম dy। এই ছোট্ট সেকশনের জন্য এই বিন্দুতে আমার কত ইলেকট্রিক ফিল্ড। এবার কেন ছোট সেকশনটাকে আমি এই মুহূর্তে সেই ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা লাগাতে পারি যে বিন্দু আধানের জন্য যেটা ইউজ করতাম। কেন? কারণ এই dy
খুব ছোট মানে টেন্স টু 0, তাহলে খুবই ক্ষুদ্র, তাহলে খুব ক্ষুদ্র মানে এর বিন্দু আধান ধরতে পারি। তাহলে এই ডিওয়াই এর জন্য আমি যদি নিতে পারি তাহলে ডিওয়াইটাকে ছোট ছোট এখান থেকে এখানে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের সমষ্টি তো পুরো তারটা হবে। তাহলে ডিওয়াই এর জন্য যদি এত হয় তাহলে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আমি পুরোটাই যদি ইন্টিগ্রেট করি, সমাকলন যদি করি, তাহলে আমি কিন্তু পেয়ে যাব যে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা কত। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে প্রথমে জানি যে এই ছোট্ট যে সেকশনটা বের করলাম এর মধ্যে আধানটা কত আছে। আধান তো লাগে কারণ ফর্মুলায় E equal to Q by, তো Q by Q আধান যখন, তাহলে এটার আধান যদি খুব ছোট সেকশন dq যদি আধান ধরি তাহলে dq equal to কত হয়ে যাবে, একক দৈর্ঘ্যের আধান হচ্ছে q by l, ল্যামডা। ল্যামডা একক দৈর্ঘ্যের আধান হচ্ছে এই ঘনত্বটা ল্যামডা। তাহলে এত দৈর্ঘ্যের dy দৈর্ঘ্যের আধান কত হবে, ল্যামডা ইনটু dy, বা এটাকে লিখতে পারি ল্যামডার জায়গায় আমি q by l, তাহলে q by dy by l, এই ভেক্টরটা লিখে দিতে পারি। এটা হচ্ছে আমার আধান এইটুকুটা। এবার এর জন্য ইলেকট্রিক ফিল্ড কোথায়, ইলেকট্রিক ফিল্ড ডেফিনেটলি এটা যেহেতু পজিটিভ, এটা ধরুন আমি পজিটিভ বলিনি যদিও, এখন বলছি পজিটিভ আধানগ্রস্ত পুরো তারটা। যদি পজিটিভ আধানগ্রস্ত হয় তাহলে ডেফিনেটলি এর দিকে বাইরের দিকে হবে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা ডেফিনেটলি হবে এই বরাবর। তো ইলেকট্রিক ফিল্ড যদি এই বরাবর হয় এটাকে আমি ভেক্টরের দুটো উপাংশে ভাগ করব, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। এটা থিটা বললাম, ঠিক আছে। কিছু কিছু জিনিস দেখতে পেয়ে যাচ্ছে যে x যদি হয়, এই দূরত্বটা y যদি হয়, তাহলে এটা হয়ে যাবে √x² প্লাস y স্কয়ার। এটা যদি থিটা হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড, এটা খুব ক্ষুদ্র সেকশনের জন্য dy সেকশনের জন্য ধরলাম d ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যদি এটা হয় তাহলে এটা দুটো কম্পোনেন্ট উপাংশ ভাগ করলাম, এটা হচ্ছে d cos থিটা আর এটা হচ্ছে d sin থিটা। হয়ে যাচ্ছে, তাহলে এটা দুটো উপাংশে ভাগ করছি। এখন একটা জিনিস দেখো, প্রত্যেকটা সেকশনকে আমি তাহলে একইভাবে দুটো উপাংশে ভাগ করব। এখন একটা জিনিস দেখো, এই মিড পয়েন্ট থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে কত, l/2, যেহেতু টোটাল দৈর্ঘ্যটা l হবে তাহলে এটা প্লাস l/2 আর এটা হচ্ছে মাইনাস l/2। যেটা আমি অ্যাক্সিসের মধ্যে y এর আপারটা হচ্ছে আমার পজিটিভ অ্যাক্সিস আর নেগেটিভ অ্যাক্সিস, যদি এটা প্লাস l/2 এটা নেগেটিভ মাইনাস l/2 এটা হয়, তাহলে এর এই উপরে যে দূরত্বটা আছে ঠিক সেম নিচের এই পয়েন্টের দূরত্ব আছে। তাহলে এই সেকশনটা এই y দূরত্বে, মানে এটা প্লাস y দূরত্বে dy যেটা আছে, তাহলে মাইনাস y দূরত্ব এই dy এই সেকশনটা পাবো। সিমিলার এটাকে বলা হয় একটা চার্জের প্রতিসাম্য, আধানের প্রতিসাম্য, মানে সিমেট্রি আছে। মানে সিমেট্রি ইন দ্য সেন্স কি, আমি যদি কোনো জিনিসকে বরাবর কেটে দিই তাহলে সেম জিনিস দুটো পার্ট যদি সেম পার্ট যদি বেরিয়ে যায় তাহলে সিমেট্রি হবে। তাহলে এই পার্টটা এখানে, তাহলে এই y দূরত্ব মাইনাস y দূরত্ব এখানে আমি এই সেম পার্ট পাবো। তো এই পার্টের জন্য আবার এই বিন্দুতে তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে, দেখো ইলেকট্রিক ফিল্ড তাহলে হচ্ছে এই বরাবর, হচ্ছে তো এই পার্টের জন্য। প্রত্যেকটা পয়েন্টেরই কিন্তু কাউন্টার পার্ট আছে, এটার হলো এটা, এটার হচ্ছে এটা, এই আবার নিচে নামবো এখানে, তাহলে অপোজিট পার্টে একমাত্র সেন্টারের মানে যে মূল বিন্দুটা ওটা একটাই পার্ট আছে, তাহলে ওটার জন্য একদম আউটওয়ার্ড বাইরের দিকে। এই যেহেতু এই একদম বাইরের দিকে এই বরাবর হচ্ছে ডি cos থিটা কনস্ট্যান্ট আমাদের খুব ভাইটাল। তাহলে এই পয়েন্টে এই সেকশনের জন্য এখানে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমার এই বরাবর। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি আবার ডি ই এই বরাবর হয় তাহলে ডি দিকে কি হচ্ছে, ডি কে আবার দেখো দুটো উপাংশে ভাগ করছি। তাহলে দুটো উপাংশে ভাগ করলে একটা হচ্ছে এই অনুভূমিক উপাংশ এই দিকে চলে আসছে, এটা ডি cos থিটা, সেম এই অ্যাঙ্গেল যেহেতু এটা একই দূরত্বে, এটা থিটা হলো এটা, তাহলে এটা হচ্ছে আমার ডি cos থিটা এইদিকে, আর এখানে হচ্ছে আমার ডি sin থিটা, ডি sin থিটা। তো একটা জিনিস ভালোভাবে দেখতে পাচ্ছি যে cos থিটা আগেরটাও ছিল এই ডিরেকশনে, মানে আউটওয়ার্ড ওপি থেকে বাইরের দিকে, ওপি ক্যাপ যদি বলি ওপি ক্যাপের দিকে, এটা হচ্ছে ওপি ক্যাপের দিকে, তাহলে একই ডিরেকশনে আছে, তার মানে এই cos থিটা উপাংশটা অ্যাড হবে। কিন্তু এই sin থিটা এখানে আর sin থিটা এখানে দুটো কিন্তু বিপরীতমুখী। তার জন্য বুঝতে পারছি আমি যদি প্রত্যেকটা সেকশনের কথা ভাবি তাহলে কিন্তু তাদের কোনো উলম্ব উপাংশ থাকবে না, একমাত্র থাকবে তার অনুভূমিক উপাংশ। ক্লিয়ার হলো? তাহলে এই অনুভূমিক উপাংশটাই কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ডের জন্য দায়ী। তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে এই DE অ্যাকচুয়ালি আমি যে টোটাল বের করতে চাইছি এটা ইকুয়াল টু DEX কম্পোনেন্ট বা অনুভূমিক উপাংশ, বা আরো ভালো করে লিখলে লেখা যায় DE cos থিটা, DE cos থিটা। তাহলে আমি এই ছোট্ট সেকশনের জন্য যদি এখানে এই বিন্দুতে আমি এইভাবে উপাংশ পেয়ে যাই তাহলে DE যদি cos থিটা আমার এই ছোট্ট সেকশনের জন্য ইলেকট্রিক ফিল্ডটা হয়, আর তার ডিরেকশন হচ্ছে আমার কিন্তু OP বরাবর,
ঠিক আছে, এই ডিরেকশনটা হচ্ছে ওপি বরাবর বরাবর বা ওপি ক্যাপ হিসেবেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে ডি cos থিটা এটার জন্য তাহলে পুরো সেকশনটা কি করে পুরো ইন্টিগ্রেশন হয়ে যাবে ডি cos থিটা, টোটাল ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে ডি cos থিটা, যার লিমিট হবে, লিমিট কথা থেকে করছি দেখো মাইনাস এল, এখান থেকে শুরু করি মাইনাস এল বাই 2 থেকে প্লাস এল বাই 2, তাহলে এখানে লোয়ার লিমিটে দিলাম মাইনাস এল বাই 2 থেকে প্লাস এল বাই, ব্যাস এটা হচ্ছে আমার প্রবলেম ই তৈরি করা। নেক্সট যেটা আছে কিছু না, আমরা ক্যালকুলাসের থ্রু দিয়ে জানবো যে কিভাবে এটা করা যায়, ক্যালকুলাসের থ্রু দিয়ে এটাকে সলভ করব। আর কিছু তাহলে বেসিক পার্টটা বোঝা গেল যে যদি আমি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমি কি করলাম, দুটো উপাংশে ভাগ করলাম, কারণ আমাদের দুটো উপাংশ এখন ডিরেকশনটা, কারণ প্রত্যেকটা মুহূর্তের ডিরেকশনটা আলাদা, এখন ডি ডিরেকশন এদিকে এইদিকে ছিল কখনো এইদিকে, তাহলে আমি যদি একটা কম্পোনেন্টটা ভাগ করে দিই আলটিমেটলি ফাইনাল রেজাল্টেন্ট যে লব্ধি যেটা আমার ইলেকট্রিক ফিল্ড হবে তার ডিরেকশনটা কোন বরাবর জানতে তো হবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওপি বরাবরই হবে, কারণ অনুভূমিক উপাংশগুলোই ফ্যাক্টর হচ্ছে আর উলম্ব উপাংশগুলো একেবারে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাই জন্য এটা হচ্ছে ডি cos থিটা। cos থিটা কেন হলো, ডি ডিরেকশন ছিল এইদিকে আর cos থিটা যেহেতু অনুভূমিক উপাংশের জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমি ভ্যালুগুলো লিখি। ডি ইকুয়াল টু কত, বি মানে কি, ডি মানে হচ্ছে এই ছোট্ট আধানের জন্য কত আমার ইলেকট্রিক ফিল্ড, তাহলে এই ছোট্ট আধান, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ ছোট্ট আধান ডি কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, বা আর স্কয়ার ফ্যাক্টরটাতে আর মানে দূরত্বটা কত, রুট ওভার, এখান থেকে এটা দূরত্ব কত, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এর স্কয়ার মানে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর রুট থেকে তুলে দিলে আবার স্কয়ার, এটাই পড়ে থাকবে, এটা স্কয়ার হয়ে গেল, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট হয়ে গেল। শুধুমাত্র এবার cos থিটা ফ্যাক্টর দিল, cos থিটা ইকুয়াল টু কত দেখে নাও, cos থিটা ইকুয়াল টু কি, এটা যদি থিটা হয় তাহলে এটা ভূমি বাই এটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে x বাই রুট ওভার এটাকে যদি এখানে এভাবে ইনটু লিখি তাহলে কিন্তু 3/2 বুঝা গেল। যদি মনে না হয় আরেকবার স্টেপ করে নেবেন নিজেরাই, যে ইনটু, ঠিক আছে আমি করে দিচ্ছি, তাহলে ইনটু রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস এর পাওয়ার হাফ প্লাস 1 3/2, ওই জন্য আমি এই জায়গায় লিখেছিলাম, তাহলে এখানে x তো থাকলোই গুণ, এখানে রাখলাম 3/2। তাহলে আমার কিছু না, এই ফ্যাক্টরটাকে আমার সলভ করতে হবে পুরো এটা কমপ্লিট করার জন্য, জাস্ট এটাতে আমার ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের এই পার্ট আর কিছু নেই, বাদ বাকি কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি আপাতত যেহেতু সলভ করতে হবে আমি এই ডায়াগ্রামটা তুলে দিচ্ছি। ঠিক আছে, আমি তুলছি না যাতে আমি এই বাম দিকটাই তুলে নিয়েছি। এখান থেকে আসছি, তাহলে টোটাল ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এখানে এবার যে x হচ্ছে দূরত্ব, এই বিন্দু থেকে এটা দূরত্ব কখনো ভ্যারি করবে না, তাহলে x হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। dq ইকুয়াল টু কি আছে লিখলাম, dq ইকুয়াল টু একটু আগে লিখেছিলাম, এখানে মিটিয়ে দিলাম যে টোটাল আধানের তলমাত্রিক ঘনত্ব যদি q বাই l হয়, dq এর জন্য হয়ে যাবে dy দৈর্ঘ্যের জন্য হয়ে যাবে এটা, তাহলে dq ইকুয়াল টু হচ্ছে q বাই l ইনটু dy, তাহলে এই জায়গায় এই ফ্যাক্টরটা এখানে লিখে দেব q বাই l ইনটু dy, x টা লিখে দিচ্ছি এখানে qx, এই সব কিছু যাবে ইন্টিগ্রেশনের বাইরে, কারণ সবগুলো কনস্ট্যান্ট, q মোট চার্জ, l মোট দৈর্ঘ্য, আর আগে a 4 পাই এপসাইলন নট এখানে বেরিয়ে চলে আসবে, তাহলে এখানে আবার ফের 4 পাই এপসাইলন নট লিখেছি 4 পাই এপসাইলন নট l, তারপরে এখানে dy কি বেঁচে থাকছে, এই ফ্যাক্টরটা বেঁচে থাকছে x স্কয়ার প্লাস y স্কয়ার 3/2। ঠিক আছে, এই পুরো ফ্যাক্টরটা জাস্ট dq এর মান, dq ইকুয়াল টু এটা, dq ইকুয়াল টু এটা কেন, একক দৈর্ঘ্যের আধানের মান হলো এটা, তাহলে dy দৈর্ঘ্যের আধানের মান কত হয়ে যাবে, এটা একক দৈর্ঘ্যের আধান ইনটু dy, তার জন্য dq। ঠিক আছে, তাহলে এবার এটা যদি সলভ করতে হয় আমাকে জাস্ট একটা খুব ছোট্ট জিনিস নিয়ে নিতে হবে, এখানে আমার দেখো x বাই y, সরি এটা হচ্ছে থিটা কোণের উল্টো দিকে হচ্ছে এটা লম্ব বাই ভূমি, তাহলে y বাই x ইকুয়াল টু কি আমার tan থিটা, তাই তো, তাহলে y ইকুয়াল টু আমার হচ্ছে x tan থিটা, তাহলে y ইকুয়াল টু যদি x tan থিটা হয় তাহলে সেক্ষেত্রে dy ইকুয়াল টু হয়ে যাবে, x কিন্তু ভ্যারি করবে না কারণ x হচ্ছে দূরত্ব, এটা কিন্তু ফিক্সড, তাহলে x tan থিটার জায়গায় হয়ে যাবে আমার sec স্কয়ার থিটা d থিটা, জাস্ট এই মানটা এখানে বসিয়ে দেব।
কিচ্ছু আমার ধরাধরি ব্যাপার হলো না, জাস্ট আমি মানটা এই করে লিমিট আমি এই মুহূর্তে লিখে নিই। লিমিটটা আমার জানা আছে -l/2 থেকে +l/2। তাহলে e ইকুয়াল টু কত হয়ে গেল আমার, ইকুয়াল টু হচ্ছে qx ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু l। এবার ভেতরের ফ্যাক্টরটা লিখবো। ভেতরের ফ্যাক্টরটা কি আছে, dx sec স্কয়ার থিটা d থিটা। তাহলে x sec স্কয়ার থিটা d থিটা, নিচে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর 3/2। x স্কয়ার মানে কি, x স্কয়ারটা x স্কয়ার লিখে দিচ্ছি, y স্কয়ারের জায়গায় কি লিখবো, y ইকুয়াল টু x tan থিটা। তাহলে এখানে লিখবো x স্কয়ার tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমি জাস্ট কমন নিয়ে নিচ্ছি। x স্কয়ার যদি কমন নিয়ে নিতাম, x স্কয়ার যদি কমন নিতাম তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা থাকতো। তো 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি, আমি বারবার করে মিটিয়ে করছি আমার সুবিধার জন্য। 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি, sec স্কয়ার থিটা। থিটা এর পুরো ফ্যাক্টরটা কিন্তু 3/2 ছিল, পাওয়ার 3/2 ছিল। তার মানে 2 2 কেটে দিয়ে সব কিউব হয়ে যাবে। তাহলে যদি পাওয়ারের এই ফ্যাক্টরটা তুলে দিই তাহলে এখানে তৈরি হয়ে যাবে x কিউব sec কিউব থিটা। ক্যালকুলেশনটা খুব, এই যে ক্যালকুলেশন আছে সহজই আছে, জাস্ট আমি মিটিয়ে করছি বলে কনসেন্ট্রেট করে যাতে অসুবিধা না হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ sec কিউব থিটা sec স্কয়ার থিটা। যদি আবার কেটে দিই, এবার যদি এই স্কয়ার কেটে দিই তাহলে এখানে নিচে পড়ে থাকবে শুধুমাত্র sec থিটা আর উপরে d থিটা। তাহলে sec থিটা ডিভাইড sec থিটার উপরে গেলে cos থিটা। এবার x গুলোকে আমি সব এইদিকে নিয়ে চলে আসছি। ঠিক আছে, x গুলো যদি এখানে নিয়ে চলে আসি x স্কয়ার থিটা বাই x কিউব হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এখানে x, এই x থাকবে না, নিচে একমাত্র এখানে lx পড়ে থাকবে। আর এই জায়গায় পড়ে থাকলো কে, শুধুমাত্র cos থিটা d থিটা। ঠিক আছে, ক্যালকুলেশনে অত অসুবিধা হবে না। তাহলে cos থিটা d থিটা। এবার cos এর ইন্টিগ্রেশন কি, sin। এটা তো আমার ফর্মুলা, একটাও ফর্মুলা কিন্তু ইউজ করিনি, এই মুহূর্তে প্রথম ফর্মুলা ইউজ করলাম যে cos থিটার ইন্টিগ্রেশন কি, sin থিটা। তাহলে এখানে আমি জাস্ট sin থিটা ফ্যাক্টরটা লিখে দেব। এবার sin থিটা cos থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা। এবার সবচেয়ে বড় কথা, আমার লিমিট হয়ে আছে, কিন্তু লিমিট হয়ে আছে এখানে -l/2 থেকে +l/2। যেহেতু এই লিমিটটা আছে, এবার sin থিটা তো এটা থিটার লিমিট ছিল না, এটা কিন্তু আমার y এর লিমিট ছিল। তাহলে এটাকে আমার y এর টার্মসে আনতে হবে। তাহলে এখানে আমি sin থিটার জায়গায় কি লিখবো, sin থিটা মানে কি দেখে নিই। sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এখানে লিখবো y বাই √x² প্লাস y²। এবার লিমিটটা নিয়ে +l/2 থেকে -l/2, -l/2 থেকে প্লাস, সরি -l/2 থেকে +l/2 এই লিমিটটা। ঠিক আছে, আমি আরেকটু স্পষ্ট লেখার জন্য এটা, ঠিক আছে, আমি এই জায়গাটা লিখে দিচ্ছি y। তাহলে e ইকুয়াল টু কত হয়ে গেল, q বাই 4 পাই এপসাইলন নট lx। এবার আমি লিমিটগুলো, মানগুলো বসিয়ে দিই। প্রথমটা আপার লিমিট আর লোয়ার লিমিট সব দিয়ে ধরে নিই। আপার লিমিট আর লোয়ার লিমিট, যদি লোয়ার লিমিট আপার লিমিটে কত আছে, l/2 y এর মানটা বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই √x² প্লাস l²/4 মাইনাস মাইনাস সাইন তো লিমিটের ইকুয়াল, আর মাইনাস অফ মাইনাস হয়ে যাচ্ছে কেন, দেখেন মাইনাস মানে যেহেতু মাইনাস পর্যন্ত আছে, মাইনাস আছে প্লাস l/2 বাই সেম জিনিস x² প্লাস মাইনাস এর এটা l²/4। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি এবার ইটাকে যদি আমি করি q বাই 4 পাই এপসাইলন নট lx, এটা দুটো ক্যালকুলেট করলে 2 ইনটু এটা মানে l ইনটু এটাই পড়ে থাকবে √l² প্লাস x² l²/4। এখানে l ক্যান্সেল হয়ে যাবে, তাহলে একমাত্র পড়ে থাকবে এটাই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন, যে একটা স্ট্রেট সরু তারের জন্য আর বিন্দুতে x বিন্দুতে, সরি x দূরত্বে আমার ইলেকট্রিক ফিল্ডটা কত। ঠিক আছে, ক্যালকুলেশনটা অনেক লেন্দি হলেও একবার প্র্যাকটিস করবে, যেহেতু আমি মিটিয়ে করেছি বা আমার কাছে সেই স্পেসটা হলো না, তার জন্য তোমাদের দেখে দেখে করবে, নিজেরা খুব সহজেই পারবে, কোনো জায়গায় কনফিউশন হবে না। এবার কিছু কিছু কেসের কথা হবে, কিছু কিছু কেস মানে যদি ধরতাম এই আগের প্রবলেমে এরকম ছবি ছিল
এই দূরত্বটা এই দূরত্বে ছিল x, আর এখানে আমি সেকশন নিয়েছিলাম y দূরত্বে dy, ঠিক আছে, এরকম ছবি ছিল। তাহলে এর আলটিমেট ডিরেকশনটা ছিল কিন্তু এই বরাবর, মানে ঠিক OP বরাবর, এটা O পয়েন্ট ছিল, এটা P। তাহলে এরকম যে ছবিটা ছিল, এখন যদি কনসিডার করি একটা কেস যে এই x মানে হচ্ছে দূরত্ব আর l মানে হচ্ছে ওই লেন্থটা। এখন যদি এই দূরত্বটা x গ্রেটার দ্যান, মানে এটা অনেক দূরে যদি রাখি, মানে x থেকে অনেক যদি x যদি অনেক গ্রেটার দ্যান এই l হতো, x যদি গ্রেটার দ্যান l হতো, তাহলে একটা জিনিস বলি, এই ফ্যাক্টরটাকে আমি বাদ দিতে পারতাম। x যদি গ্রেটার দ্যান l হয়, তাহলে এটা স্কয়ার প্লাস এটার স্কয়ার মানে l স্কয়ার মানে আরো ছোট, তাহলে আমি এই পুরো ফ্যাক্টরটাকে লিখতে পারতাম শুধুমাত্র x। তাহলে এই পুরো ফ্যাক্টরটাকে শুধুমাত্র এটা ক্যান্সেল করে এটা টেন্ডস টু 0 হয়ে যেত, তাহলে কি l স্কয়ার বাই 4 এই যে টার্মটা টেন্ডস টু 0 হয়ে যেত। তাহলে আমি শুধুমাত্র এই ফ্যাক্টরটা রাখতাম। তাহলে এই ফ্যাক্টরটা যদি রাখি, তাহলে x গ্রেটার দ্যান x গ্রেটার দ্যান l, তখন কি ফ্যাক্টরটা হতো, তখন এখানে e এর মান হতো e ইকুয়াল টু q বাই 4 পাই এপসাইলন নট x। তাহলে এখানে 0 হলে এখানে রুট ওভার x, মানে শুধু x করে থাকে, তাহলে হয়ে যাবে x স্কয়ার। খুব ইম্পর্টেন্ট আমার একটা কনক্লুশন এলো। কি জিনিসটা, যে যদি অনেক দূরত্ব, মানে এই যে লাইন আছে, মানে এই যে তার আছে, তার থেকে অনেক দূরত্ব যদি আমি কোনো পয়েন্টে আমি তৈরি করতে চাই, মানে জানতে চাই কবে ইলেকট্রিক ফিল্ড, তাহলে সেক্ষেত্রে আমি এই পুরো তারটাকে কিন্তু আমি সিঙ্গেল একটা পয়েন্ট হিসেবে বিন্দু আধানের মধ্যে কনসিডার, দেখো ফর্মুলাটা q বাই 4 পাই এপসাইলন নট x স্কয়ার, দূরত্বের স্কয়ার, মানে q বাই 4 পাই এপসাইলন আমাদের যে দূরত্বের স্কয়ার যে ফর্মুলা আছে সেটা। তাহলে এটা কখন সম্ভব, যদি x গ্রেটার যেন আর l হয়, তার মানে এর লেন্থের তুলনায় অনেক দূরত্বে যদি এটাকে রাখলাম, যেটা ক্ষেত্রে হয়, যেমন আমরা সূর্যকে আমরা ধরি বিন্দু উৎস হিসেবে, যখন এক্সপেরিমেন্ট অনেক দূরে আছে, তো এই হলো ফ্যাক্টরটা আমাদের করতে হবে, যে আমার আলটিমেটলি কিন্তু আনসার বা আমি ক্যালকুলেশন করে এইটা লজিকটাই পেলাম, যে এই ইলেকট্রিক ফিল্ডের এটা পেলাম এই ইকুয়াল টু এটা, কিন্তু এই কন্ডিশনে স্পেশাল কেস যে x যদি গ্রেটার হয়, তখন আমি এটাকে বিন্দু আধান হিসেবে ট্রিট করতে। ওকে, তো নেক্সট এটা দেখবো যদি রিং এর ক্ষেত্রে হয়, মানে বৃত্তাকার যদি কোনো বলয় হয়, তাহলে তার ক্ষেত্রে কি হতে পারে দেখি। রিং এর ক্ষেত্রে রিং এর যে সেন্টার এটা হয়, রিং এর সেন্টার থেকে r দূরত্বে যদি আমি কোনো একটা p পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে কি করব, সেম ভাবে আবার একটা শুরুতেই বলি, এটা কিন্তু একটা সিমেট্রিক্যাল একটা সারফেস বা সিমেট্রিক্যাল একটা ম্যাটার নিয়েছি, যেখানে আপার হাফ যদি আমি এটাকে এই ছোট্ট একটা অক্ষ টেনেছি, এই অক্ষকে যদি আপার হাফ বলি, এটা লোয়ার হাফ বলি, সেম, বা এই ডান অক্ষ অক্ষ যে কোনো দিক থেকে একটা অ্যাক্সিস যদি টানি, তাহলে দেখবো দুটো সিমিলার টাইপস, আমি সিমিলার হাফ পাবো। ফার্স্ট মানে আপার হাফ লোয়ার হাফ বা এই হাফ সব সিমিলার থাকবে। তাহলে যে যাদের জন্য এটা সিমিলার হয়, সিমেট্রিক্যাল অবজেক্ট বলি, বা আমরা প্রতিসাম্য বলে থাকি বাংলাতে। তাহলে এই ধরনের বস্তুর ক্ষেত্রে আবার একইভাবে কি করবো, ক্ষুদ্র একটা আধান আমি নিয়ে নেব, সেই আধানটা ধরলাম dq। তাহলে এই আধানের জন্য এই পয়েন্টে কতটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, এই ক্ষুদ্র আধানের জন্য যদি d ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে এখানে যদি এখানকার কিছু কিছু জিনিস ধরে নিতে হবে। এই রিংটার রেডিয়াস হচ্ছে a, ব্যাসার্ধ, এই দূরত্বটা r, ঠিক আছে। তাহলে আমার এই দূরত্বটা হয়ে যাবে, মানে এই ক্ষুদ্র আধান যেটা ধরেছি dq, সেখান থেকে এই p বিন্দুর দূরত্ব হয়ে যাবে রুট ওভার অফ a স্কয়ার প্লাস r স্কয়ার, তাই তো। তাহলে এই যে আমার ইলেকট্রিক ফিল্ডটা d ইলেকট্রিক ফিল্ডটা হলো, d ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কি লিখতে পারি আমি, এই ছোট্ট আধান 1/4 পাই এপসাইলন নট dq ডিভাইডেড বাই r স্কয়ার মানে এটা a স্কয়ার প্লাস r স্কয়ার, রুটটা আছে তার স্কয়ার মানে এটাই করে থাকবে। এটা হচ্ছে আবার d ইলেকট্রিক ফিল্ডটা পেলাম। একইভাবে যেমন স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে করলাম, সরু তারটা লম্বা সরু তারের ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে দুটো উপাংশে ভাগ করব, এটা একটা অনুভূমিক উপাংশ, এটা একটা উলম্ব উপাংশ। এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ডি cos থিটা, আর এটা হচ্ছে আমার ডি sin থিটা। ঠিক একইভাবে যেমন ওটার ক্ষেত্রে বলেছিলাম, এটা ঠিক কাউন্টার পয়েন্ট হলো এটা, যেহেতু সিমেট্রিক্যাল অবজেক্ট আছে প্রত্যেকটা, এটা যদি হয়ে যাবে এটা, এটার হয়ে যাবে এটা, তাহলে প্রত্যেকটা, তাহলে এটার ক্ষেত্রে যদি হয়, তাহলে এটার ক্ষেত্রে আমি ছবিটা আঁকি, তাহলে কেমন হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়ে যাবে এইদিকে,
এবার এই ইলেকট্রিক ফিল্ডের আবার এই ভেক্টরটাকে, যেহেতু অবশ্য ভেক্টর আছে, আমি দুটো কম্পোনেন্টে বের করার উদ্দেশ্য হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডের ডিফারেন্ট ডিরেকশন আছে, এবার আমি আলটিমেটলি যখন রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটা করবো তাহলে একটা পার্টিকুলার দিয়ে করছি, ওই জন্য আমি একে উলম্ব আর অনুভূমিক উপাংশে আমি দুটোকে ভাগ মানে রিজলভ করে দিচ্ছি, যাতে কিনা আমার পার্টিকুলার একটা ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড রেজাল্টেন্ট লব্ধি ইলেকট্রিক ফিল্ডটাকে লিখি। তাহলে এটাকে যদি দুটো হিসেবে পাওয়া যায়, তাহলে একটা হচ্ছে ডি সাইন থিটা এদিকে আছে, সরি ডি কস থিটা এদিকে অনুভূমিক উপাংশটা, আর উলম্ব উপাংশটা হচ্ছে ডি সাইন থিটা উপরের দিকে। তাহলে আবার দেখতে পাচ্ছি ডি সাইন থিটা এই ফ্যাক্টর আবার ডি সাইন থিটা এই ফ্যাক্টর একে অপরকে কিন্তু ক্যান্সেল করে দেবে। তার মানে আবার সেই আমার ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু কার জন্য হচ্ছে ডি কস থিটার জন্য। তাহলে আমি সিমিলারলি লিখতে পারি ই ইকুয়াল টু সামেশন অফ ডি ই কস থিটা। তাহলে ডি কস থিটা দিয়ে ইন্টিগ্রেশন অফ ডি ভ্যালু এখান থেকে লিখে দেব 1/4 পাই এপসাইলন নট ডি কিউ a স্কয়ার প্লাস r স্কয়ার। আর cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, মানে r বাই a স্কয়ার প্লাস r স্কয়ার এর হাফ, তাই তো? এবার a স্কয়ার প্লাস r স্কয়ার এর হাফ মানে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখে দিতে পারি আমি 3/2 তাহলে এটাই হচ্ছে আমার রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড। এখান থেকে আমি অতএব লিখে দিতে পারি E ইকুয়াল টু, এবার দেখো একটা জিনিস, ইন্টিগ্রেশনটা কিছু নেই করার, কারণ দেখো A হচ্ছে আমার এই রিংটার ব্যাসার্ধ ফিক্সড, আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্বে যে পয়েন্টটা বের করছে ডেফিনেটলি এটাও ফিক্সড হবে। তাহলে কেন্দ্র থেকে সেই বিন্দুর দূরত্ব হচ্ছে আর, এটাও ফিক্সড এই আর। তাহলে এখানে বুঝলো যে ইন্টিগ্রেশনের ভেতর থেকে সবগুলো কিন্তু বেরিয়ে যাবে এক্সেপ্ট dq। তাহলে একমাত্র 1/dq বাদ দিয়ে, মানে ইন্টিগ্রেশন অফ dq বাদ দিয়ে সবগুলো কিন্তু বাইরে বেরিয়ে যাবে, মানে সব কিন্তু ধ্রুবক রাশি। 1/4 পাই এপসাইলন নট এখানে হচ্ছে a স্কয়ার প্লাস r স্কয়ার এর পাওয়ার 3/2, আর উপরে থাকছে এখানে r পড়ে থাকছে, ঠিক আছে? তাহলে খুব ইজি, এটা আরো অনেকটা ইজি হয়ে গেল, কারণ ইন্টিগ্রেশন শুধুমাত্র dq পড়ে আছে। ইন্টিগ্রেশন dq মানে এই রিংটার পুরো চার্জ, তো এই রিংটার পুরো একটা আধান হয়তো বলে দিলাম বড় হাতে ক্যাপিটাল কিউ আছে, পুরোটা পুরো রিংটার আধান। তাহলে আমার বিন্দু আধান কিন্তু কতটা আছে আমার জানার দরকার নেই, পুরো রিংটার কতটা আধান সেটা কিন্তু আমরা সবসময় ফ্যাক্টর করে। তাহলে ইন্টিগ্রেশন আবার টোটাল কিউ, এটা আমি ইন্টিগ্রেশন অফ dq টাকে আমি এখানে কিউ হিসেবে লিখে দিলাম, কিউ ইনটু r। এটাই হচ্ছে আমার আনসার বৃত্তাকারের জন্য কত হবে, ঠিক আছে? বোঝা গেছে? এবার এই কয়েকটা কেস আছে, মানে স্পেশাল কেসেস যেমন আমরা করি কিছু কন্ডিশন মানে কি, যদি এই যে দূরত্বটা r নিয়েছিলাম, r ইকুয়াল টু এক নাম্বার কেস r ইকুয়াল টু যদি 0 হয়, r ইকুয়াল টু যদি 0 বসিয়ে দিই, মানে r ইকুয়াল টু 0 কথার অর্থ হচ্ছে সেন্টারে, মানে বলয়ের কেন্দ্রে, তাহলে বলয়ের কেন্দ্রে এটা কত হবে, ইলেকট্রিক ফিল্ডটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0, আর যদি 0 বসিয়ে দিই। আরেকটা নেক্সট কেস, যদি r এই যে দূরত্বটা গ্রেটার দ্যান a হয়ে যায়, মানে অনেক দূরে যদি নিয়ে চলে যায়, r যদি গ্রেটার দ্যান a হয়ে যায়, তাহলে এখান থেকে আমি a ফ্যাক্টরটাকে তুলে দিতে পারি। তাহলে উপর এখানে যদি a ফ্যাক্টরটা শুধু তুলে দিই, বুঝা গেল? r যদি গ্রেটার তাহলে এই যে স্কয়ার ফ্যাক্টর, তাহলে এই স্কয়ারটা আরো অনেক ছোট, তাহলে শুধুমাত্র আমি এখানে r স্কয়ার লিখতে পারি। তাহলে যদি এই ফ্যাক্টরটা r স্কয়ার টু দি পাওয়ার 3/2, তার মানে r কিউব থেকে গেল, তাহলে r কিউব আর নিচে এখানে r, তাহলে আলটিমেটলি হয়ে যাবে e ইকুয়াল টু q বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার। এটা আমার কি পেলাম, অ্যাজ ইফ এটা একটা বিন্দু উৎস হিসেবে কাজ করছে। তাহলে কি বুঝলাম, যে যদি সেন্টারে করি তাহলে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, আর যদি অনেক দূরে নিয়ে যাই তাহলে এটা বিন্দু উৎস হিসেবে কাজ করবে। এটা কিন্তু মানে আমরা স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রেও দেখেছিলাম যে অনেকটা দূরত্বে নিয়ে যায়, যে অক্ষ বরাবর এই ডিসটেন্সে r ডিসটেন্স অনেকটা দূরে যদি নিয়ে যায় এটা থেকে, যেহেতু রেডিয়াস যদি অনেক বড় থাকে তাহলে আবার এই কম্পারেবল এই সিচুয়েশন আসবে না। রেডিয়াসটা এই ক্ষেত্রে খুব ছোট, ছোট্ট একটা রিং, তার জন্য অনেক দূরে যাচ্ছে, তাহলে এটা বিন্দু উৎসের মতোই কাজ করবে, ঠিক আছে? এবার এই সম্পর্কে আমি ছোট্ট একটা এক্সট্রা জিনিস অ্যাড করে বলবো। এই ছোট্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, মানে গ্রাফিক কিভাবে এটা দেখা যায়। এটা যদি আমি ধরি x আর এটা যদি e অ্যাক্সিস ধরি, তাহলে কি রকম গ্রাফটা হবে, এই এটা হচ্ছে আমার
এখন কিন্তু জিরো করি, কারণ জিরো আমি ইলেকট্রিক ফিল্ড মানে অ্যাট দ্য কখন জিরো হবে ইনফিনিট মানে ইনফাইনাইট ডিস্টেন্স যখন যাবে তখন। তাহলে যদি এক্ষেত্রে হয়, এখান থেকে তো এই জিরোটা তো ডেফিনেটলি সেন্টারেই হয়েছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় পাবো? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় পাবো? ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমার ক্যালকুলেশন করতে হবে। ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করবো? যদি বলে এর ম্যাক্সিমাম ভ্যালুটা, সাপোজ একটা কোশ্চেন দেওয়া আছে এই ইলেকট্রিক ফিল্ডের রিডিং এর জন্য, যে বলছে এর ম্যাক্সিমাম ভ্যালু মানে ইলেকট্রিক ফিল্ড কোথায় সর্বোচ্চ হবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু করতে গেলে কি করতে হয়? আমাকে ডি ডিএক্স জিরো করতে হবে। তাহলে ডি ডিএক্স জিরোতে আর এর ভ্যালু কতটা, সেটা আর যতটাই হবে, আর কতটা হবে সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাই করব। এটা তোমাদের টাস্ক দেওয়া থাকলো যে ডি ডিএক্স মানে এই যে পুরো এটা না, কিন্তু আমার যে কোয়ান্টিটিটা ছিল এটা, আমার যে আলটিমেটলি এক্সপ্রেশনটা ছিল, এটা ক্রস এটার জন্য নয়, এই যে এক্সপ্রেশনটা ছিল কিউ বাই আর 4 পাই এপসাইলন 1 বাই এ স্কয়ার আছে, এই যে এটাকে ডি ডিএক্স এখানে রেখে আর হবে যদিও, কারণ এটা আমি আর এর রেসপেক্টেই করেছি। ডি ডিআর যদি 0 হয়, ডি ডিআর কে আমি ডেরিভেটিভ করে 0 করব, আর এর যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এই পয়েন্টটা, এই ম্যাক্সিমাম। তার জন্য ইলেকট্রিক ফিল্ডটা ই ম্যাক্স, ম্যাক্সিমাম পয়েন্টটা পাবো। ঠিক আছে, বুঝলে? এটা কিন্তু তোমাদের টাস্ক থাকলো, প্রত্যেকে করে ওটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কিন্তু আনসারটা পাঠাবে, আমি দেখবো।